আসসালামু আলাইকুম। এখন আমি আলোচনা করব বায়োকেমিক্যাল মেকানিজম অফ সেল ইনজুরি। তো বায়োকেমিক্যাল মেকানিজম অফ সেল ইনজুরি আলোচনা করার আগে একটা কথা বলতে হবে, সেটা হচ্ছে একটা ইনজুরি ইউজুয়ালি দুইটা মেটারের উপর ডিপেন্ড করে। এক হচ্ছে ইনজুরির সিভিয়ারিটি বা ইনজুরিয়াস স্টিমুলাইয়ের ধরন, আর একটা হচ্ছে যেই সেলের উপরে কাজ করবে ওই সেলের ধরন। ঠিক আছে, তো এই ইনজুরিয়াস স্টিমুলাইটার সিভিয়ারিটি বা ওটার ডিউরেশন কতটুকু বা ওটার ফ্রিকোয়েন্সি কতটুকু ওর উপরে ইনজুরিটা ডিপেন্ড করে। অপরদিকে একটা সেলের যেই কন্ডিশন, এটা লিথাল নাকি স্টেবল, এর হরমোনাল স্টিমুলাস কেমন অথবা ফাংশনাল ক্যাপাসিটি কেমন, সব কিছুর উপরে ইনজুরি ডিপেন্ড করে। তো একটা এক্সাম্পল দিই, যেমন হচ্ছে আমাদের স্কেলেটাল মাসেল, তাই না? স্কেলেটাল মাসেল যদি অনেকক্ষণ অক্সিজেন না পায় তাহলে ওটা সার্ভাইভ করতে পারে ইউজুয়ালি 2 থেকে 3 আওয়ার্স পর্যন্ত এটা সার্ভাইভ করে অক্সিজেন ছাড়াই। তো 2 থেকে 3 আওয়ার্সটা যদি আমাদের স্কেলেটাল মাসেল ইমোবিলাইজ রাখা হয় ওটা আস্তে আস্তে ঠিক হয়ে যায়, বাট 2 থেকে 3 আওয়ার্স পরে এটা ইফেক্ট করে। অপরদিকে কার্ডিয়াক মাসেল, তাই না? কার্ডিয়াক মাসেল কিন্তু উইদিন মিনিটের মধ্যে ফাংশনাল লস হয়ে যায়। সর্বোচ্চ 20 মিনিট যদি এটা সাফিসিয়েন্ট অক্সিজেন না পায়, 20 থেকে 30 মিনিট, তাহলে কার্ডিয়াক মাসেল ইরিভার্সিবলি ডেড হয়ে যায়, ওটা আর কখনো ব্যাক আসে না। অপরদিকে হোস্টের জেনেটিক কনস্টিটিউয়েন্টসের উপরেও এটা ডিপেন্ড করে, যেমন অনেক হোস্ট ইউজুয়ালি কার্বন টেট্রাক্লোরাইড যেটা, ওটাকে সে মেটাবোলাইজ করতে পারে। অনেক হোস্টের আবার লিভারে কার্বন টেট্রাক্লোরাইড মেটাবোলাইজ করার জন্য যে স্ট্রং এনজাইম ওটা থাকে না, যার কারণে ফ্রি রেডিক্যালস প্রডিউস হয় কার্বন টেট্রাক্লোরাইড থেকে। তো চলে আসি বায়োকেমিক্যাল মেকানিজম অফ সেল ইনজুরি, মানে একটা সেলের ভিতরে ইনজুরির জন্য যেসব বায়োকেমিক্যাল মেকানিজম হবে ওইগুলো আসলে কোন কোন স্ট্রাকচার বেসড। তো প্রথমে আসি হচ্ছে এটিপি ডিপ্লেশন। ঠিক আছে, যখন এটিপি কমে যায় তখন কিছু বায়োকেমিক্যাল মেকানিজম হয়। অপরদিকে মাইটোকন্ড্রিয়াল ড্যামেজ, যখন এই মাইটোকন্ড্রিয়াল ড্যামেজ হয় তখন কিছু বায়োকেমিক্যাল অল্টারেশন হয়। 3 হচ্ছে যখন সেলের মধ্যে ক্যালসিয়াম ঢুকে যায়, ঠিক আছে, অনেক পরিমাণে ক্যালসিয়াম ঢুকে, তখন কিছু বায়োকেমিক্যাল অল্টারেশন হয় সেলের। 4 হচ্ছে অ্যাকুমুলেশন অফ রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস বেড়ে যায়, মানে সেলের মধ্যে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিসের পরিমাণ যখন অনেক বেড়ে যায়। এবং 5 হচ্ছে ড্যামেজ ইন মেমব্রেন পারমাবিলিটি বা অল্টার ইন সেল মেমব্রেন পারমাবিলিটি। এবং 6 হচ্ছে ডিএনএ ড্যামেজ। তো সব বায়োকেমিক্যাল মেকানিজম মিলে ইউজুয়ালি একটা সেলের ইনজুরি করে থাকে। তো কিভাবে ইনজুরিটা করে থাকে ওটা এখন আমরা জানবো। তো প্রথমে আসে হচ্ছে এটিপি ডিপ্লেশন। তো এটিপি ডিপ্লেশনের অনেকগুলো কজ আছে, তার মধ্যে মেন কজ হচ্ছে ইস্কেমিয়া, হাইপোক্সিয়া এবং টক্সিক কেমিক্যাল ইনজুরি। টক্সিক কেমিক্যাল মানে হচ্ছে ইউজুয়ালি রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস দিয়েও এটা হতে পারে, তবে মেন কারণ হচ্ছে দুইটা, ইস্কেমিয়া, হাইপোক্সিয়া, টক্সিক কেমিক্যাল ইনজুরি। তো কথা হচ্ছে আগে জেনে নিই আমাদের সেলে কিভাবে এটিপি প্রডিউস হয়। ইউজুয়ালি আমাদের সেলে দুইভাবে এটিপি প্রডিউস হয়। একটা হচ্ছে সেলের মধ্যে মাইটোকন্ড্রিয়া থাকে, এই মাইটোকন্ড্রিয়া ইউজুয়ালি অক্সিডেটিভ ফসফোরাইলেশন করে, অক্সিডেটিভ ফসফোরাইলেশন করার মাধ্যমে এটিপি প্রডিউস করে। তো এটার এটিপিটা ইউজুয়ালি অনেক থাকে সংখ্যায়। অপরদিকে আমাদের সেলে কিছু গ্লাইকোলাইটিক পাথওয়ের মাধ্যমে এটিপি প্রডিউস হয়। এই গ্লাইকোলাইটিক পাথওয়ে হচ্ছে গ্লাইকোলাইসিস মেনলি, এটা হচ্ছে অ্যারোবিক গ্লাইকোলাইসিস বা অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হতে পারে। তো অ্যারোবিক গ্লাইকোলাইসিসটা নর্মালি আমাদের সেলে যখন অক্সিজেন সাপ্লাইটা থাকে তখন হয়, আর অ্যানারোবিক গ্লাইকোলাইসিসটা যখন আমাদের সেলে অক্সিজেন সাপ্লাই থাকে না, মেনলি হাইপোক্সিয়া, তখন ইউজুয়ালি হয়। তো আমাদের এই অ্যারোবিক গ্লাইকোলাইসিসটা যেটা, সেটা ইউজুয়ালি আমাদের যখন এই ব্লাড সাপ্লাইটা থাকে, যে সার্কুলেশনের যে গ্লুকোজ ওটা ইউজুয়ালি ব্যবহার করে গ্লাইকোলাইসিসটা করে থাকে। বাট যখন আর সার্কুলেশনই থাকে না, মানে আমাদের ব্লাড আসছে না, নিউট্রিয়েন্টস আসছে না, গ্লুকোজ আসছে না, অক্সিজেনও আসছে না, তখন অ্যানারোবিক গ্লাইকোলাইসিসটা হয়। তো অ্যানারোবিক গ্লাইকোলাইসিসে প্রথমে আমাদের সেলের যেই গ্লুকোজ থাকে ইন্ট্রাসেলুলার ফ্লুইডে, ওই গ্লুকোজের মেটাবলিজম করে
অ্যানারোবিক গ্লাইকোলাইসিস করে। পরবর্তীতে ওই গ্লুকোজটাও যদি শেষ হয়ে যায়, দেন আমাদের যে স্টোরড গ্লাইকোজেন থাকে মানে স্কেলেটাল মাসেলে, ওই মাসেলের ওই গ্লাইকোজেন থেকে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস করে। আলটিমেটলি যদি ওটাও শেষ হয়ে যায়, তাহলে আমাদের সেলটা ইনজুরির দিকে চলে যায় মেনলি। তো দেখতে পাচ্ছি একটা সেলের সার্ভাইভ করার জন্য অনেক মেকানিজম আছে। তো কথা হচ্ছে আমাদের ইউজুয়ালি প্রত্যেক দিন একটা হিউম্যান বডিতে যতগুলো সেল থাকে সবগুলো সেল ইউজুয়ালি 50 থেকে 70 কেজি এটিপি ব্যবহার করে। 50 থেকে 70 কেজি এটিপি বার্ন করে থাকে হিউম্যান এভরিডে। তো অনেক পরিমাণে এটিপি। তো এটিপি হচ্ছে আমাদের সেলের অনেকগুলো কাজে লাগে। যেমন হচ্ছে আমাদের যে মেমব্রেন ট্রান্সপোর্টে লাগে, লাইপোজেনেসিসে লাগে, প্রোটিন সিনথেসিস ওগুলাতেও লাগে। তো কথা হচ্ছে আমাদের যদি এটিপি ডিপ্লেশন হয়ে যায় তাহলে কি কি প্রবলেম হয়। তো প্রথমে হচ্ছে আমরা দেখছি যে এটিপি ডিপ্লেশন হয় ইউজুয়ালি ইস্কেমিয়া, হাইপোক্সিয়া এবং টক্সিক কেমিক্যাল ইনজুরির জন্য। তো কথা হচ্ছে আমাদের যে হাইপোক্সিয়া হচ্ছে, হাইপোক্সিয়া হওয়ার সাথে সাথেই কি আমাদের এটিপি ডিপ্লেশন হয়? না, আমাদের সেল প্রথমে যখন হাইপোক্সিয়া হয় তখন অ্যাডাপ্ট করার চেষ্টা করে। কিভাবে অ্যাডাপ্ট করে? যখন হাইপোক্সিয়া হয় তখন একটা ফ্যাক্টর রিলিজ করে ইউজুয়ালি সেল। ওই ফ্যাক্টরটার নাম হচ্ছে হাইপোক্সিয়া ইনডিউসিবল ফ্যাক্টর 1, বা সংক্ষেপে বলা হয় HIF1। তো প্রথমে হচ্ছে যখন হাইপোক্সিয়া হয় আমাদের সেল হাইপোক্সিয়া ইনডিউসিবল ফ্যাক্টর রিলিজ করে। তো হাইপোক্সিয়া ইনডিউসিবল ফ্যাক্টর ইউজুয়ালি দুইটা কাজ করে থাকে। একটা হচ্ছে এরা গ্লুকোজ আপটেককে স্টিমুলেট করে যাতে সেল বেশি গ্লুকোজ নেয়। অপরদিকে এরা হচ্ছে কিছু প্রোটিন সিনথেসিস করে। ঠিক আছে, প্রোটিন সিনথেসিস করে, যেই প্রোটিনগুলোর আবার দুইটা কাজ। এই প্রোটিনগুলো অক্সিজেন যখন কম থাকে তখনও সার্ভাইভ করতে পারে। অপরদিকে এই প্রোটিনগুলো আমাদের ভাস্কুলার এন্ডোথেলিয়াম গ্রোথ ফ্যাক্টর হিসেবে কাজ করে। তো ভাস্কুলার এন্ডোথেলিয়াম গ্রোথ ফ্যাক্টর হিসেবে কাজ করে এগুলো অ্যানজিওজেনেসিস করে, মানে নিউ কিছু ব্লাড ভেসেলস প্রডিউস করে। তো যখন নিউ অনেক ব্লাড ভেসেলস প্রডিউস হয় তখন ইউজুয়ালি আমাদের সেলটা বা আমাদের টিস্যুটা ইউজুয়ালি খুবই ইজিলি অনেকগুলো ভেসেলের মাধ্যমে ব্লাড পায়, যার কারণে হাইপোক্সিয়া এটা রিডিউস করতে পারে। তো হাইপোক্সিয়া রিডিউস করে হাইপোক্সিয়া ইনডিউসিবল ফ্যাক্টর 1 এর মাধ্যমে। তো দেখা যাচ্ছে যদি সিভিয়ার হাইপোক্সিয়া হয়ে যায় তাহলে হাইপোক্সিয়া ইনডিউসিবল ফ্যাক্টরটা কাজ করতে পারে না। আলটিমেটলি সেলটা ইনজুরির দিকে চলে যায়। এখন যখন ইনজুরি হবে তখন আসলে কি হয়? আমাদের হচ্ছে এটিপি যদি 5 থেকে 10%ই কমে যায় নর্মাল পরিমাণে থেকে, তাহলে আমাদের সেল সিভিয়ারলি ইনজুর্ড হয়ে যায়। তো এটিপি ডিপ্লেশন হলে কি প্রবলেম হয়? তো প্রথমে হচ্ছে আমাদের যখন এটিপি ডিপ্লেশন হয়ে যায় তখন আমাদের নর্মাল যেই মেমব্রেন ট্রান্সপোর্ট সিস্টেম ওটা ডিসরাপ্টেড হয়ে যায়। যেমন হচ্ছে এটা একটা সেলের সারফেসে সোডিয়াম পটাশিয়াম চ্যানেল থাকে। আমরা জানি এই সোডিয়াম পটাশিয়াম চ্যানেলটা ইউজুয়ালি এটিপি দিয়ে মেনটেন হয়। তো সোডিয়াম পটাশিয়াম চ্যানেলটা যখন এটিপি পাবে না, আমাদের সেলে এটিপি থাকবে না, সোডিয়াম পটাশিয়াম চ্যানেলটা ঠিকমতো কাজ করতে পারবে না। আলটিমেটলি আমাদের সেলের মধ্যে অনেক সোডিয়াম ঢুকে যাবে এবং এর সাথে ওয়াটারও ঢুকে যাবে, যার কারণে সেলটা সোয়েলিং হয়ে যাবে এবং আমাদের সেল থেকে অনেক পটাশিয়াম বের হয়ে যাবে। তো আলটিমেটলি সেল সোয়েলিং হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি। অপরদিকে এই এটিপি ডিপ্লেশনের জন্য আমাদের অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হয়ে যাবে। তো অ্যানারোবিক গ্লাইকোলাইসিস কেন হবে? অ্যানারোবিক গ্লাইকোলাইসিসটা দুইটা কারণে হচ্ছে। এক হচ্ছে আমাদের হাইপোক্সিয়া, মানে আমাদের অক্সিজেন আসতেছে না এই জন্যে। অপরদিকে আমাদের যখন এটিপি প্রডিউস হচ্ছে না, তাই না, আমাদের বডিতে তো এটিপি প্রডিউস হচ্ছে না, তার মানে আমাদের একটা সেলে ইউজুয়ালি এএমপির পরিমাণ অনেক বেড়ে যায়, অ্যাডেনোসিন মনোফসফেট। তো অ্যাডেনোসিন মনোফসফেটটা কি করে? একটা এনজাইমকে স্টিমুলেট করে, ওটা হচ্ছে ফসফোফ্রুক্টোকাইনেজ। তো এটা হচ্ছে ফসফোফ্রুক্টোকাইনেজকে স্টিমুলেট করে। তো আমরা জানি ফসফোফ্রুক্টোকাইনেজ হচ্ছে গ্লাইকোলাইসিসের একটি ইরিভার্সিবল এনজাইম। এটা তখন কি করে? গ্লাইকোলাইসিস করেই থাকে। তো যেহেতু অক্সিজেন নাই, তো এটা গ্লাইকোলাইসিস করার পরে আলটিমেটলি অ্যানারোবিক গ্লাইকোলাইসিসে অনেক ল্যাকটিক অ্যাসিড প্রডিউস হয়। আমরা জানি হচ্ছে অ্যানারোবিক গ্লাইকোলাইসিসের মেন প্রোডাক্ট হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। তো এই ল্যাকটিক অ্যাসিডের জন্য আমাদের পিএইচ অনেক কমে যায়, আলটিমেটলি সেলের অ্যাসিডিটি বেড়ে যায়। তো যখন অ্যাসিডিটি বেড়ে যায় তখন আমাদের সেলে যে ক্রোমাটিন থাকে, ক্রোমাটিনটা অনেক ক্লাম্পিং হয়ে যায়। ঠিক আছে,
ক্লাম্পিং হয়ে যায়। অপরদিকে আমাদের সেল যেহেতু সোয়েলিং হচ্ছে, সেল সোয়েলিং হয়ে যাওয়ার জন্য আমাদের যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা অনেক সোয়েলিং হচ্ছে, যার কারণে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যেই রাইবোজোম ওইগুলো ডিটাচ হয়ে যাচ্ছে এবং পলিজোমগুলা ডিসোসিয়েটেড মানে আলাদা হয়ে যাচ্ছে, যার কারণে আমাদের প্রোটিন সিনথেসিসটাও কমে যাচ্ছে। অপরদিকে আমাদের সেলে কিছু ক্যালসিয়াম চ্যানেল থাকে, তো যেহেতু এটিপি নাই, ক্যালসিয়াম চ্যানেলটা ডিসরাপ্টেড হয়ে যায়। তো আলটিমেটলি ক্যালসিয়াম আমাদের সেলের মধ্যে অনেক দ্রুত ঢুকে যায়, তো সেলের মধ্যে ক্যালসিয়ামের পরিমাণও অনেক বেড়ে যায়। তো ক্যালসিয়ামের পরিমাণ যখন বাড়ে তখন ক্যালসিয়াম ইউজুয়ালি 3টা কাজ করে থাকে, ঠিক আছে? কি কি কাজ করে? ক্যালসিয়াম হচ্ছে মাইটোকন্ড্রিয়াল ড্যামেজ করে, ক্যালসিয়াম হচ্ছে 4টা এনজাইম রিলিজ করে এবং ক্যালসিয়াম অ্যাপোপ্টোসিসটাকে ট্রিগার করে। ইউজুয়ালি 3টা মেকানিজম করে থাকে। তো ক্যালসিয়াম কিভাবে মেকানিজম 3টা করে আমি ক্যালসিয়াম যখন আলোচনা করব তখন বলবো, আমি সংক্ষেপে বলে রাখলাম। এছাড়াও আমাদের এটিপি ডিপ্লেশনের জন্য কিছু মিসফোল্ডেড প্রোটিন প্রডিউস হয়। এই মিসফোল্ডেড প্রোটিনটা আমাদের যে সেলের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ওই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে গেদার হয়, ঠিক আছে? তো কথা হচ্ছে এই মিসফোল্ডেড প্রোটিন আমাদের সেলের এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে যখন গ্যাদার হওয়া শুরু করে তখন কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আরেকভাবে অ্যাডাপ্টেশন করার চেষ্টা করে। সেটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম একটি ফ্যাক্টর বা একটি প্রোটিন রিলিজ করে, যেটাকে বলা হয় চ্যাপেরন্স। তো এটাকে বলা হয় চ্যাপেরন্স। এই চ্যাপেরন্সটা ইউজুয়ালি মিসফোল্ডেড প্রোটিনের পরিমাণটা কমায় দেয়। তো এটা আমি যখন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আলোচনা করব ইন ডিটেলস আমি বলবো। তো এই চ্যাপেরনটা ইউজুয়ালি মিসফোল্ডেড প্রোটিনের পরিমাণ কমায় দিতে থাকে। তো কথা হচ্ছে যখন অতিরিক্ত মিসফোল্ডেড প্রোটিন প্রডিউস হয় তখন এই চ্যাপেরনটা আর সব কিছুকে কমাইতে পারে না, আলটিমেটলি এটা হচ্ছে সেলের অ্যাপোপ্টোসিস করে দেয়। এছাড়াও আমাদের এটিপি ডিপ্রেশনের জন্য আমাদের মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন বা লাইসোজোমাল যে মেমব্রেন থাকে, এই লাইসোজোমাল মেমব্রেন ড্যামেজ হয়ে যায়। তো লাইসোজোমাল মেমব্রেন ড্যামেজ হলে ইউজুয়ালি সেলের শেষ পর্যায়ে সব লাইসোজোমের ড্যামেজ মানে সেলটাই পুরাই ড্যামেজ, আলটিমেটলি সেলটা নেক্রোসিস হয়ে যায়। তো দেখছি এটিপি হচ্ছে আমাদের অনেক ইম্পর্টেন্ট। তো আমাদের এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যে চ্যাপেরন্সের মাধ্যমে মিসফোল্ডেড প্রোটিনটাকে কমাই দিচ্ছে, এটাকে বলা হয় ইউজুয়ালি আনফোল্ডেড প্রোটিন রেসপন্স। অপরদিকে আমাদের এখানে যে ল্যাকটিক অ্যাসিড প্রডিউস হচ্ছে, শুধু ল্যাকটিক অ্যাসিড না, কিছু ইনঅর্গানিক ফসফেটও কিন্তু প্রডিউস হয়। মেনলি ল্যাকটিক অ্যাসিড, বাট কিছু ইনঅর্গানিক ফসফেটও প্রডিউস হয়। তো চলে আসি এইখানে ফিগার, সেটা দেখতে পাচ্ছি ইস্কেমিয়া হচ্ছে। তো ইস্কেমিয়া যখন হয় তখন সেলের যে মাইটোকন্ড্রিয়া অক্সিডেটিভ ফসফোরাইলেশন কমে যাচ্ছে, আলটিমেটলি এটিপিটাও কমে যায়। তো যখন এটিপি কমে যায় একদিকে সোডিয়াম পাম্পটাও ডিসরাপ্ট হয়ে যাচ্ছে, একদিকে ক্যালসিয়াম পাম্পটাও ডিসরাপ্ট হয়ে যাচ্ছে। তো সোডিয়াম যখন সেলের মধ্যে ঢুকে তখন পানিও ঢুকে, অপরদিকে ক্যালসিয়ামও সেলের মধ্যে ঢুকে, আর অপরদিকে পটাশিয়াম সেল থেকে বের হয়ে যাচ্ছে। এর জন্য এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সোয়েলিং হয়ে যাচ্ছে, সেল সোয়েলিং হয়ে যাচ্ছে এবং আমাদের হচ্ছে মাইক্রোভিলায় লস হচ্ছে এবং ব্লেব ফর্মেশন হচ্ছে। এগুলো আমি রিভার্সেবলে ইউজুয়ালি আলোচনা করেছি। অপরদিকে আমাদের অ্যানারোবিক গ্লাইকোলাইসিসটাও চালু হয়ে যাচ্ছে। তো যখন অ্যানারোবিক গ্লাইকোলাইসিস চালু হয়ে যাচ্ছে আমাদের স্টোরড গ্লাইকোজেনটা কিন্তু কমে যাচ্ছে এবং ল্যাকটিক অ্যাসিড প্রোডাকশন বেড়ে যাচ্ছে, পিএইচ কমে যাচ্ছে, যার কারণে ক্লাম্পিং অফ নিউক্লিয়ার ক্রোমাটিন হয়ে যাচ্ছে। অপরদিকে আমাদের রাইবোজোম যখন ডিটাচ হয়ে যাচ্ছে প্রোটিন সিনথেসিসও কমে যাচ্ছে। তো এখানে যদি প্রোটিন কমে যায় তাহলে কিন্তু আমাদের লিপিড অ্যাকুমুলেশনটা আবার বেড়ে যায়, ঠিক আছে? এবার আসে মাইটোকন্ড্রিয়াল ড্যামেজ। তো মাইটোকন্ড্রিয়াল ড্যামেজ কী কী কারণে হয়? মাইটোকন্ড্রিয়াল ড্যামেজের অনেকগুলো কারণ আছে। তো মেন কারণ হচ্ছে ক্যালসিয়ামের ইনফ্লাক্স যদি অনেক বেড়ে যায়, ক্যালসিয়াম আয়নের যে ইনফ্লাক্স ওটা যদি অনেক বেড়ে যায় সেলের মধ্যে। এছাড়াও রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিসের জন্য হতে পারে। এছাড়া যদি অক্সিজেনের পরিমাণ অনেক কমে যায় বা টক্সিকের জন্যও এই মাইটোকন্ড্রিয়াল ড্যামেজ হতে পারে। তো মাইটোকন্ড্রিয়াল ড্যামেজ ইউজুয়ালি যখন হয় তখন কী কী কনসিকুয়েন্স হয়? তো এটা হচ্ছে ইউজুয়ালি একটা মাইটোকন্ড্রিয়া, তাই না? মাইটোকন্ড্রিয়ার আউটার অ্যান্ড ইনার মেমব্রেন থাকে। তো মাইটোকন্ড্রিয়া যখন ক্যালসিয়াম অনেক ঢুকে, মাইটোকন্ড্রিয়াতে একটি মাইটোকন্ড্রিয়াল পারমাবিলিটি ট্রানজিশন পোর ফরমেশন হয়। তো এই মাইটোকন্ড্রিয়ার পারমাবিলিটি ট্রানজিশন পোরের জন্যে এই মাইটোকন্ড্রিয়াল যেই মেমব্রেন থাকে, ইনার অ্যান্ড আউটার মেমব্রেন, এর যেই পটেন্সি বা ইন্টিগ্রিটি ওটা লস হয়ে যায়। আলটিমেটলি মাইটোকন্ড্রিয়ার যেই অক্সিডেটিভ ফসফোরাইলেশনের যেই চেন রিয়াকশন ওটা আর হয় না, যার কারণে এটিপি অনেক কমে যায়।
ঠিক আছে, এটিপি সিনথেসিস অনেক কমে যায়। তো এই মাইটোকন্ড্রিয়াল পারমেবিলিটি ট্রানজিশন পোরটা হাইলি কন্ডাক্টিভ একটি পোর। তো এই পোরটা ইউজুয়ালি রেগুলেট করে বা ফরমেশনটাকে ইউজুয়ালি রেগুলেট করে একটি প্রোটিন যাকে বলা হয় সাইক্লোফিলিন ডি। তো সাইক্লোফিলিন ডিটা ইউজুয়ালি মাইটোকন্ড্রিয়াল পারমেবিলিটি ট্রানজিশন এর ফরমেশন রেগুলেট করে। তো একটা ড্রাগ আছে সেটাকে বলে সাইক্লোস্পোরিন। সাইক্লোস্পোরিন যদি দেওয়া হয় তাহলে সাইক্লোস্পোরিন কি এই সাইক্লোফাইলিডিন ডিকে ব্লক করে দেয়। তো সাইক্লোফাইলিডিন ডিকে ব্লক করলে এই ট্রানজিশন পোর্টটা আবার ফরমেশন হয় না। তো এই মাইটোকন্ড্রিয়াল ড্যামেজটা রিডিউস করার জন্য সাইক্লোস্পোরিন ড্রাগটা অনেক কার্যকরী। তো হার্টের ক্ষেত্রে এটা ঠিকমতো কাজ করে কিনা এখনও গবেষণা চলছে। অপরদিকে এই মাইটোকন্ড্রিয়ায় ড্যামেজের জন্য মাইটোকন্ড্রিয়া যে অক্সিডেটিভ ফসফোরাইলেশন করে, ওই অক্সিডেটিভ ফসফোরাইলেশনের মাধ্যমে অক্সিজেনকে পুরোপুরি রিডিউস করতে পারে না। অক্সিজেনকে পুরোপুরি রিডিউস করতে পারে না বলে অক্সিজেনটা ইউজুয়ালি হাইলি রিঅ্যাক্টিভ থাকে, যার কারণে মাইটোকন্ড্রিয়াল ড্যামেজের জন্য রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস অনেক পরিমাণে প্রডিউস হয়। অপরদিকে আমাদের এই মাইটোকন্ড্রিয়ার আউটার মেমব্রেন এন্ড ইনার মেমব্রেনের মধ্যে কিছু প্রোটিন থাকে, ঠিক আছে। এই প্রোটিনগুলো হচ্ছে অ্যাপোপ্টোসিস করে। তার মধ্যে ইম্পর্টেন্ট একটা প্রোটিন হচ্ছে সাইটোক্রোম সি, আর একটা প্রোটিন হচ্ছে ক্যাসপেসেস। তো ক্যাসপেসেস মেনলি একটি এনজাইম, ঠিক আছে, এরা অ্যাপোপ্টোসিস করে থাকে। তো যখন হচ্ছে এইখানে মাইটোকন্ড্রিয়াল পারমেবিলিটি ট্রানজিশন পোর ফরমেশন হচ্ছে, তখন এই প্রোটিনগুলোই ট্রানজিশন পোর দিয়ে বের হয়ে যায়, বের হয়ে সেলের অ্যাপোপ্টোসিস করে দেয়। তো আমরা দেখতে পাচ্ছি মাইটোকন্ড্রিয়াল ড্যামেজের ক্ষেত্রে একটা সেলের অ্যাপোপ্টোসিসও হয়ে যাচ্ছে আলটিমেটলি, ঠিক আছে। তো আমরা ফিগার দেখলে আরও ক্লিয়ার হবে। তো দেখা যাচ্ছে এখানে অক্সিজেন সাপ্লাই কমে যাচ্ছে, একটা সেলের অক্সিজেন সাপ্লাই কমে যাচ্ছে বা টক্সিন বা রেডিয়েশন হচ্ছে, যার কারণে মাইটোকন্ড্রিয়াল ড্যামেজ হচ্ছে, ডিসফাংশন হচ্ছে, এটিপি জেনারেশন কমে যাচ্ছে এবং রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস প্রোডাকশন অনেক বেড়ে যাচ্ছে, যার কারণে মাল্টিপল সেলুলার অ্যাবনর্মালিটিস হয় এবং নেক্রোসিস হয়, ঠিক আছে। তো দেখতে পাচ্ছি এখানে মাইটোকন্ড্রিয়াল যে ট্রানজিশন পোর ফরমেশন হচ্ছে এবং আরওএস প্রডিউস হচ্ছে, এর জন্য নেক্রোসিস হচ্ছে। অপরদিকে সার্ভাইভার সিগন্যাল যখন কমে যাচ্ছে, ডিএনএ বা প্রোটিন ড্যামেজ যখন হচ্ছে, তখন কিছু প্রো অ্যাপোপ্টিক প্রোটিন রিলিজ হবে, ঠিক আছে। তো প্রো অ্যাপোপ্টিক প্রোটিন রিলিজ হয় এবং অ্যান্টি অ্যাপোপ্টিক প্রোটিনের যেই এক্সপ্রেশন, ওই এক্সপ্রেশনটা আবার কমে যাচ্ছে। তো প্রো অ্যাপোপ্টিক প্রোটিনের মধ্যে আমরা জানি, আমি আগে বললাম ক্যাসপাসেস এনজাইম এবং সাইটোক্রোম সি। তো এগুলো কি করে, মাইটোকন্ড্রিয়াল প্রোটিনের লিকেজ আলো বেড়ে যায়, যার কারণে ইউজুয়ালি অ্যাপোপ্টোসিস হয়ে যায়। তো দেখতে পাচ্ছি মাইটোকন্ড্রিয়াল ড্যামেজের জন্য নেক্রোসিসও হচ্ছে, অ্যাপোপ্টোসিসও হচ্ছে। তো মাইটোকন্ড্রিয়াল ড্যামেজের ক্ষেত্রে আরও কিছু চেঞ্জ হতে পারে, যেমন এই মাইটোকন্ড্রিয়াল যেই মেমব্রেনটা থাকে, এই মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনটা কিন্তু ইউজুয়ালি ফসফোলিপিড। তো এই ফসফোলিপিডটা ফসফোলাইপেস A2 এবং স্ফিঙ্গোমাইলিন পাথের মাধ্যমে ডিস্ট্রয় হতে পারে। এছাড়াও সেলের যেই লিপিড থাকে, লিপিডগুলো ইউজুয়ালি ডিস্ট্রয় হয়ে ফ্যাটি অ্যাসিডে পরিণত হতে পারে। তো সব কিছু মিলে ইউজুয়ালি মাইটোকন্ড্রিয়া ড্যামেজ হয়। এবার আসে হচ্ছে ক্যালসিয়াম ইনফ্লাক্স। তো এর পরের পয়েন্ট হচ্ছে ক্যালসিয়াম ইনফ্লাক্সড ইন দ্য সেল অ্যান্ড ডিসরাপশন অফ ক্যালসিয়াম হোমিওস্ট্যাসিস। তো কথা হচ্ছে একটা সেলে কিন্তু ক্যালসিয়াম অনেক কম থাকে। ইউজুয়ালি একটা সেলে ক্যালসিয়ামের পরিমাণ হচ্ছে 0.1 মাইক্রোমোল। তো এই 0.1 মাইক্রোমোল ক্যালসিয়াম ইউজুয়ালি মাইটোকন্ড্রিয়া এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে থাকে। আর সেলের বাইরে ক্যালসিয়ামের পরিমাণ হচ্ছে 1.3 মিলিমোল। তো দেখতে পাচ্ছি অনেক ডিফারেন্স। তো ইউজুয়ালি ক্যালসিয়ামটা সেলের মধ্যে দুইভাবে বাড়তে পারে, একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকেই রিলিজ হয়ে সেলের সাইটোসলেই ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে যায়। অপরদিকে সেলে যে এক্সট্রা সেলুলার এনভায়রনমেন্ট থাকে, ওইখান থেকে ক্যালসিয়ামটা সেলের মধ্যে ঢুকে ক্যালসিয়ামের পরিমাণ বাড়িয়ে দিতে পারে। তো ক্যালসিয়ামের পরিমাণ যখন বাড়ে তখন কি কি ইফেক্ট হয় ইউজুয়ালি একটা সেলের মধ্যে চলে আসি। তো ক্যালসিয়াম যখন বাড়ে তখন প্রথমে এরা হচ্ছে তিনটা কাজ করে থাকে, আমি আগে আলোচনা করেছি, তিনটা কাজ করে থাকে। তো এদের প্রথম কাজ হচ্ছে মাইটোকন্ড্রিয়ার উপরে। মাইটোকন্ড্রিয়ায় কি করে, মাইটোকন্ড্রিয়ায় যেই মাইটোকন্ড্রিয়াল পারমেবিলিটি ট্রানজিশন পোর আছে, ওই মাইটোকন্ড্রিয়াল পারমেবিলিটি ট্রানজিশন পোরটা ওপেন করে দেয়। তো মাইটোকন্ড্রিয়াল পারমেবিলিটি ট্রানজিশন পোর ওপেন করলে মাইটোকন্ড্রিয়ার এটিপি প্রোডাকশনও কিছু কমে যাচ্ছে, ঠিক আছে। অপরদিকে
আরেকটা কাজ হচ্ছে এরা 4টা এনজাইম রিলিজ করে। তো 4টা এনজাইম কি কি এনজাইম? প্রথমে এরা এটিপিএস রিলিজ করে, ঠিক আছে? এটিপিএস এনজাইম। তো এটিপিএস এর কাজ হচ্ছে এটিপিকে ব্রেকডাউন করে দেয়া। তো এরা হচ্ছে এটিপিকে ব্রেকডাউন করে দেয়। অপরদিকে আরেকটা এনজাইম রিলিজ করে, সেটা হচ্ছে ফসফোলাইপেজ। এরা হচ্ছে ফসফোলাইপেজ রিলিজ করে। ফসফোলাইপেজটা ইউজুয়ালি সেল মেমব্রেন যে ফসফোলিপিড থাকে, এই ফসফোলিপিডকে ডিস্ট্রয় করে দেয়। অপরদিকে আরেকটা এনজাইম রিলিজ করে, যে এনজাইমটা হচ্ছে প্রোটিয়েজ। তো এই প্রোটিয়েজটা হচ্ছে প্রোটিনকে ব্রেকডাউন করে দেয়, ঠিক আছে? তো আমরা জানি একটা সেলের সাইটোস্কেলেটন মেনলি প্রোটিন দিয়ে তৈরি। তো প্রোটিনকে ব্রেকডাউন করে দিচ্ছে মানে সেলের সাইটোস্কেলেটনটাই নষ্ট হয়ে যাচ্ছে। আরেকটা এনজাইম রিলিজ করে, সেটা হচ্ছে এন্ডোনিউক্লিয়েজেস। আরেকটা হচ্ছে এন্ডোনিউক্লিয়েজেস। তো এন্ডোনিউক্লিয়েজেসটা ইউজুয়ালি ডিএনএ কে ড্যামেজ করে দেয়। এরা শুধু ডিএনএ কেই ড্যামেজ করে না, এরা হচ্ছে ক্রোমাটিনকেও ইউজুয়ালি ফ্র্যাগমেন্টেশন করে দেয়। তো এই এন্ডোনিউক্লিয়েজেসটা এই ডিএনএ এবং ক্রোমাটিনকে ফ্র্যাগমেন্টেশন বা ড্যামেজ করে দিচ্ছে। অপরদিকে এর আরেকটা কাজ হচ্ছে এরা যে মাইটোকন্ড্রিয়ায় যে ক্যাসপাসেজ এনজাইম ছিল, যেটা একটা প্রো অ্যাপোপ্টোটিক প্রোটিন বা প্রো অ্যাপোপ্টোটিক এনজাইম, এই ক্যাসপাসেসের রিলিজকে অনেক বাড়িয়ে যায় মাইটোকন্ড্রিয়ার থেকে। তো এই ক্যাসপাসেস যখন মাইটোকন্ড্রিয়া থেকে রিলিজ হয় অনেক বেশি, তখন ওটা ওই সেলের অ্যাপোপ্টোসিস করে দেয়। এটা হচ্ছে ক্যালসিয়ামের মেন অ্যাকশন। তো ফিগারে চলে আসে, এখানে দেখতে পাচ্ছি এক্সট্রা সেলুলার ক্যালসিয়াম। এটা হচ্ছে এক্সট্রা সেলুলার ক্যালসিয়াম, যেটা হচ্ছে আমাদের ইনজুরিয়াস এজেন্টের জন্য সেলের মধ্যে ঢুকতেছে। এছাড়া আমাদের সেলে যে মাইটোকন্ড্রিয়া এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এখান থেকেও ক্যালসিয়ামগুলো সেলের মধ্যে বের হচ্ছে, যার কারণে আমাদের সাইটোসলিক ক্যালসিয়ামের পরিমাণ অনেক বেড়ে যাচ্ছে। তো সাইটোসলিক ক্যালসিয়ামের পরিমাণ যখন বেড়ে যাচ্ছে, তখন আমাদের সেলুলার এনজাইম কিছু রিলিজ হচ্ছে, ঠিক আছে? এবং আমাদের যে মাইটোকন্ড্রিয়াল পারমাবিলিটি ট্রানজিশন, ওটাও বেড়ে যাচ্ছে। তো মাইটোকন্ড্রিয়াল পারমাবিলিটি ট্রানজিশন বেড়ে গেলে আমাদের এটিপির প্রোডাকশনটাও কমে যাচ্ছে, তাই না? অপরদিকে এরা যখন এনজাইম রিলিজ করতেছে, ওই এনজাইমের মধ্যে একটা এনজাইম হচ্ছে এটিপিএস, ওটা আবার এটিপিকে ব্রেকডাউন করে দিচ্ছে। তার মানে আলটিমেটলি এটিপির পরিমাণ অনেক কমে যাচ্ছে। তো আরও কিছু এনজাইম আছে, সেটা হচ্ছে এন্ডোনিউক্লিয়েজেস। এন্ডোনিউক্লিয়েজেস ইউজুয়ালি নিউক্লিয়ার ড্যামেজ করে। এছাড়াও প্রোটিয়েজটা ইউজুয়ালি আমাদের সাইটোস্কেলেটাল প্রোটিন এবং আমাদের যে মেমব্রেন প্রোটিনকেও ডিসরাপ্টেড করে দেয়। অপরদিকে ফসফোলাইপেজটা আমাদের সেল মেমব্রেনের ফসফোলিপিডকেও ব্রেকডাউন করে দেয়, যার কারণে আমাদের হচ্ছে সেল মেমব্রেন ড্যামেজ হচ্ছে। মানে এখানে ফসফোলাইপেজ আর প্রোটিয়েজ দুইটা মিলে আমাদের সেল মেমব্রেন ড্যামেজ করতেছে। এছাড়া আমাদের প্রোটিয়েজের সাইটোস্কেলেটাল যে প্রোটিন, ওটারও ড্যামেজ করার একটি ক্ষমতা আছে। তো এটা হচ্ছে আমাদের ক্যালসিয়াম কিভাবে বায়োকেমিক্যাল অ্যাকশনটা করে থাকে। এবার আসে হচ্ছে অ্যাকুমুলেশন অফ রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস। তো এখানে শুধু অক্সিজেন স্পিসিসই অ্যাকুমুলেট করে না, এছাড়াও নাইট্রিক যেই অক্সাইড আছে, নাইট্রিক যেই ফ্রি রেডিকেলস আছে, ওই নাইট্রিক ফ্রি রেডিকেলে অ্যাকুমুলেশন হয়। তো ইউজুয়ালি এই ফ্রি রেডিকেলসগুলা বা রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিসগুলা ইউজুয়ালি আমাদের লিপিড, আমাদের যে প্রোটিন এবং আমাদের যেই নিউক্লিক অ্যাসিড, সবগুলোর উপরে ইউজুয়ালি কাজ করে থাকে। তো এই রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস ইউজুয়ালি মেনলি 3টা কাজ করে থাকে। এরা হচ্ছে লিপিড পার অক্সিডেশন করে, সেকেন্ড কাজ হচ্ছে এরা অক্সিডেটিভ মডিফিকেশন অফ প্রোটিন করে। এরা ডিএনএ ড্যামেজ করে দেয়। তো এরা হচ্ছে লিপিড পার অক্সিডেশন করে, অক্সিডেটিভ মডিফিকেশন অফ প্রোটিন করে এবং ডিএনএ ড্যামেজ করে। তো এই 3টা কাজ করে ইউজুয়ালি একটা সেলের উপরে বায়োকেমিক্যালি। তো আমি রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস বা ফ্রি রেডিকেলসের ইফেক্ট পরের পার্টে শুধু ফ্রি রেডিকেলস যখন আলোচনা করব, তখন আমি ইন ডিটেলস বলবো, এটা অনেক বড় টপিকস, ঠিক আছে? এবার আসে চেঞ্জ মেমব্রেন পারমাবিলিটি, ঠিক আছে? মেমব্রেন পারমাবিলিটি কিভাবে চেঞ্জ হয়? তো একটা সেলের মেমব্রেন পারমেবিলিটি ইউজুয়ালি অনেকগুলো কারণে চেঞ্জ হতে পারে। তো প্রথমত এটিপি ডিপ্লেশন যদি হয়, এটিপি ডিপ্লেশন হলে সোডিয়াম পটাশিয়াম পাম্পের হ্যাম্পার্স হচ্ছে, ক্যালসিয়াম পাম্পের হ্যাম্পার্স হচ্ছে, তার মানে মেমব্রেন পারমেবিলিটিটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। অপরদিকে ক্যালসিয়াম ডিপেন্ডেন্ট যেই ফসফোলাইপেজটা অ্যাক্টিভেটেড হয়ে যায়, ওই ফসফোলাইপেজ এনজাইমটাও ইউজুয়ালি মেমব্রেন ড্যামেজ করে থাকে। এছাড়াও কিছু টক্সিক বা
ব্যাকটেরিয়াল টক্সিন অথবা ভাইরাল প্রোটিন এগুলো সেল মেমব্রেনের পার্মাবিলিটিটা অল্টার করে থাকে। তো কিভাবে আসলে সেল মেমব্রেনের পার্মাবিলিটি অল্টার্ড হয় বা কি কি বায়োকেমিক্যাল চেঞ্জ হয় দেখে নিই। তো প্রথমেই হচ্ছে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস। রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিসও সেল মেমব্রেন পার্মাবিলিটি অল্টার করে দেয়। তো কিভাবে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস মেনলি তিনটা কাজ করে আমরা জানি। এর হচ্ছে লিপিডের পার অক্সিডেশন করে, অক্সিডেটিভ মডিফিকেশন অফ প্রোটিন করে এবং ডিএনএ ড্যামেজ করে। তো আমাদের সেল মেমব্রেনে তো আমরা জানি লিপিড থাকে, তাই না, ফসফোলিপিড থাকে। তো ওরা হচ্ছে লিপিডের পার অক্সিডেশন করে দিচ্ছে, অপরদিকে অক্সিডেটিভ মডিফিকেশন অফ প্রোটিন করে দিচ্ছে। তার মানে সেল মেমব্রেনটা ড্যামেজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ডিক্রিজ ফসফোলিপিড সিনথেসিস। যদি সেলের মধ্যে ফসফোলিপিডটা যদি সিনথেসিস কমে যায় তাহলেও সেল মেমব্রেনের হ্যাম্পার্স হয়, কারণ সেল মেমব্রেনের একটা মেন উপাদান হচ্ছে ফসফোলিপিড। তো ফসফোলিপিড সিনথেসিস কি জন্য কমে? ফসফোলিপিড সিনথেসিস কমে যখন মাইটোকন্ড্রিয়ার নর্মাল ফাংশনটা আর হয় না, হ্যাম্পার্স হয়ে যায় এবং হাইপোক্সিক ইনজুরি হয়, মানে অক্সিজেন সাপ্লাই যদি কমে যায়। তো এই কারণে হচ্ছে আমাদের ফসফোলিপিডটা আর সিনথেসিস হয় না। অপরদিকে যদি ফসফোলিপিড ব্রেকডাউনটা অনেক বেড়ে যায়, ঠিক আছে, এই ফসফোলিপিড ব্রেকডাউনটা যদি বেড়ে যায় তাহলে আমাদের সেল মেমব্রেন পারমেবিলিটি চেঞ্জ হয়ে যায়। কারণ আমরা জানি সেলের ফসফোলিপিড হচ্ছে তার মেন উপাদান, তাই না। এই হচ্ছে একটা সেল, এই সেলের ধরলাম এটা হচ্ছে ফসফোলিপিড। তো এই ফসফোলিপিডটা হচ্ছে মেন উপাদান। তো যদি ক্যালসিয়ামের জন্য ফসফোলাইপেজ অ্যাক্টিভেটেড হয়ে যায় তাহলে তো ফসফোলিপিড ব্রেকডাউন হয়ে যায়, তাই না। তো যখন হচ্ছে এই ফসফোলাইপেজটা একটা সেলের ফসফোলিপিডকে ব্রেকডাউন করে দেয়, ব্রেকডাউন করে কিছু আনস্টেরিফাইড ফ্রি ফ্যাটি অ্যাসিড প্রডিউস করে ওই ফসফোলিপিড থেকে, কিছু অ্যাসাইল কার্নিটিন প্রডিউস করে এবং কিছু লাইসোফসফোলিপিড প্রডিউস করে। তো আনস্টেরিফাইড যে ফ্রি ফ্যাটি অ্যাসিড এবং লাইসোফসফোলিপিড বা অ্যাসাইল কার্নিটিন এগুলো ইউজুয়ালি সেল মেমব্রেনের উপরে একটি ডিটারজেন্ট ইফেক্ট থাকে। এগুলো আবার সেল মেমব্রেনের উপরে ডিটারজেন্ট ইফেক্ট করতে পারে, মানে এগুলো সেল মেমব্রেনে গিয়ে ফসফোলিপিডকে রিপ্লেস করে ওরা নিজেরাই ওই ফসফোলিপিডের জায়গাটা দখল করে নিতে পারে। তো যখন এগুলো ফসফোলিপিডের জায়গাটা দখল করে নিচ্ছে তখন ওই সেল মেমব্রেনের নর্মাল যে পারমাবিলিটি, ওই পারমাবিলিটিটা আর থাকে না, ঠিক আছে। এইভাবে সেল মেমব্রেনের পারমাবিলিটিটা লস হয়। 4 হচ্ছে সাইটোস্কেলেটাল অ্যাবনর্মালিটি। তো সাইটোস্কেলেটাল অ্যাবনর্মালিটি ইউজুয়ালি মেনলি কোন এনজাইমের জন্য হয়? মেনলি প্রোটিয়েজ এনজাইমের জন্য সাইটোস্কেলেটাল অ্যাবনর্মালিটি হয়ে থাকে। কারণ আমরা জানি হচ্ছে প্রোটিয়েজ প্রোটিন ব্রেকডাউন করে এবং একটা সেলের মেন সাইটোস্কেলেটাল মেনলি প্রোটিন দিয়ে তৈরি হয়, ঠিক আছে। এইভাবে সাইটোস্কেলেটালগুলো ইউজুয়ালি থাকে। তো যখন প্রোটিয়েজ ইউজুয়ালি সাইটোস্কেলেটালকে ডিস্ট্রাকশন করে দিচ্ছে, দেখা যাচ্ছে এখানে ডিস্ট্রাকশন করে দিচ্ছে, তখন কি হয়? মেনলি এটা মায়োকার্ডিয়াম সেলের জন্য হয়, মায়োকার্ডিয়াল যে সেল ওইখানে হয়। তখন কি হয়? এই সাইটোস্কেলেটাল তো ডিস্টার্বটেড হয়ে গেল। তখন কি হয়? সাইটোস্কেলেটালটা এই সেল মেমব্রেনকে অ্যাঙ্কর করে রাখে, যে দেখতে পাচ্ছে এখানে ধরে রাখে অ্যাঙ্কর। তো তখন আর ওরা আর সেল মেমব্রেনকে অ্যাঙ্কর করতে পারে না। আলটিমেটলি সেল মেমব্রেনটা ইউজুয়ালি যদি সোয়েলিং হয়ে যায় সেলটা, তাহলে সেল মেমব্রেনটা এই সাইটোস্কেলেটাল থেকে ডিটাচ হয়ে যায়। তো দেখা যাচ্ছে এইখানে যখন আর এই সাইটোস্কেলেটাল অ্যাঙ্কল করে রাখতে পারবে না, ডিস্ট্রয় হয়ে যাবে, তখন এই ভিতরে সোয়েলিং হলে এই সেল মেমব্রেনের একটা স্ট্রেচ পড়বে ভিতর থেকে, যার কারণে ওই স্ট্রেচটা সামলাতে পারবে না বলে ওটা রাপচার হয়ে যাবে সেল মেমব্রেন। এবার দেখি কনসিকুয়েন্স অফ মেমব্রেন ড্যামেজ। তো মেমব্রেন ড্যামেজের কনসিকুয়েন্স ইউজুয়ালি 3টা ভাগে ভাগ করা যায়। তো প্রথমেই আসি হচ্ছে আমাদের সেল মেমব্রেন ড্যামেজ বা সাইটোপ্লাজমিক মেমব্রেন ড্যামেজ হলে কি কনসিকুয়েন্স হয়, তারপরে আমাদের মাইটোকন্ড্রিয়াল যে মেমব্রেন ওটা ড্যামেজ হলে কি কনসিকুয়েন্স হয়, এবং আমাদের যে লাইসোজোমাল মেমব্রেন ওইটা ড্যামেজ হলে কি কনসিকুয়েন্স হয়। তো প্রথমে আসে হচ্ছে সেল মেমব্রেন ড্যামেজ। তো যখন সাইটোপ্লাজমিক মেমব্রেনটা ড্যামেজ হয়ে যায়, তাই না, এটা হচ্ছে একটা সাইটোপ্লাজমিক মেমব্রেন, যদি এইখানে ড্যামেজ হয়ে যায় তাহলে সেল মেমব্রেন পারমেবিলিটি অল্টার্ড হয় এবং সেলের যে আয়নিক অ্যান্ড ফ্লুইড হোমিওস্ট্যাসিস সেটা ডিস্টার্বড হয়। আলটিমেটলি সেলের যে ভিতরের কন্টেন্টগুলো থাকে, সেলের ইন্ট্রাসেলুলার
যেই অর্গানাইজ বা কন্টেন্ট ওইগুলো লিক আউট হয়ে বাইরে চলে আসে। ঠিক আছে, এবার আসে হচ্ছে মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন ড্যামেজ। তো মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন ড্যামেজ হলে আমরা জানি সবাই কি হয়, আগে আলোচনা করেছি। মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন যদি ড্যামেজ হয়ে যায়, তাহলে মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন ড্যামেজ হলে এখানে কিছু মাইটোকন্ড্রিয়াল পারমাবিলিটি ট্রানজিশন পোর ফরমেশন হয়, যার কারণে মাইটোকন্ড্রিয়ার এটিপি প্রডিউস করতে পারে না, এর যেই মেমব্রেন থাকে মেমব্রেন ইন্টিগ্রিটি লস হয়, এবং মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে অ্যাপোপ্টোটিক যে প্রোটিন থাকে, প্রো অ্যাপোপ্টিক যে সাবস্টেন্স ক্যাসপাসেস, ওইগুলো ইউজুয়ালি বের হয়ে যায়, বের হয়ে সেলের অ্যাপোপ্টোসিস করে দিতে পারে। এবার সে লাইসোজোমাল মেমব্রেন ড্যামেজ, এটা সব থেকে ইম্পর্টেন্ট। যদি এটা ধরলাম একটা লাইসোজোম, লাইসোজোমে যদি মেমব্রেনটা ড্যামেজ হয়ে যায়, তাহলে লাইসোজোমের মধ্যে যেই সব এনজাইম থাকে ওইগুলো বাইরে বের হয়ে যায়, সেলের মধ্যে বের হয়ে যায়। ঠিক আছে, তো যখন বের হয় তখন ওগুলো ইউজুয়ালি অ্যাসিড হাইড্রালেজকে অ্যাক্টিভ করে। তো অ্যাসিড হাইড্রালেজ অ্যাক্টিভ হলে এই লাইসোজোমাল এনজাইমও অনেক সুন্দরভাবে লো পিএইচে কাজ করতে পারে। তো লাইসোজোমাল এনজাইম মেনলি কি কি বের হয়, বা লাইসোজোমাল এনজাইমের কন্টেন্ট কি কি? লাইসোজোমাল এনজাইমের মধ্যে আছে ডিএনএজ, এছাড়া আছে আরএনএজ, এছাড়া আছে ফসফেটেজ, এছাড়া আছে প্রোটিয়েজ, এছাড়া আছে গ্লুকোসাইডেজ। তো দেখতে পাচ্ছি লাইসোজোমাল এনজাইম অনেক ধরনের আছে। তো প্রথমে হচ্ছে ডিএনএজ, যে ডিএনএজটা ডিএনএ ড্যামেজ করে দেয়। ঠিক আছে, সেলের ডিএনএ ড্যামেজ করে। আর আরএনএটা আরএনএ ড্যামেজ করে দেয়, সেলের নাম দেখে বোঝা যাচ্ছে। অপরদিকে ফসফেটেজটা, যে ফসফেট কম্পাউন্ডস থাকে ওই ফসফেটস কম্পাউন্ডসকে ডিস্ট্রয় করে দেয়। ওদিকে প্রোটিয়েসটা প্রোটিনকে ডিস্ট্রয় করে দেয়, সেলের যে প্রোটিন আছে ওটাকে ডিস্ট্রয় করে দেয়। অপরদিকে যে গ্লুকোসাইডেস হচ্ছে আমাদের গ্লাইকোজেনকে ব্রেকডাউন করে দেয়। ঠিক আছে, তো দেখতে পাচ্ছি এই লাইসোজোমাল মেমব্রেনের জন্য আমাদের সেলের অনেক ড্যামেজ হচ্ছে, আলটিমেটলি নেক্রোসিসও হয়ে যাইতে পারে লাইসোজোমাল মেমব্রেন ড্যামেজের জন্য। তো এবার আসে হচ্ছে ইম্পর্টেন্স অফ সেল মেমব্রেন ড্যামেজ। এবার আসে হচ্ছে সেল মেমব্রেন ড্যামেজের ইম্পর্টেন্ট। তো আমি এইমাত্র আলোচনা করলাম যে একটি সেল মেমব্রেন যদি ড্যামেজ হয়ে যায়, তাহলে সেলের মধ্যে যেই সব ইন্টারসেলুলার অর্গানালিজ বা ইন্টারসেলুলার যেই সব সাবস্টেন্স থাকে, ইন্টারসেলুলার প্রোটিন থাকে, ওইগুলো সব লিক আউট হয়ে বাইরে চলে আসে। তো এইগুলো ইউজুয়ালি সার্কুলেশনেও চলে আসতে পারে, মানে ব্লাডেও চলে আসতে পারে। তো এটার একটি ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে। ক্লিনিক্যাল ইম্পর্টেন্স হচ্ছে এই সেলটা যখন ড্যামেজ হচ্ছে, সেল মেমব্রেনটা যখন ড্যামেজ হচ্ছে, সেল মেমব্রেনে যেই প্রোটিনগুলো ব্লাডে চলে আসছে, এই প্রোটিনগুলো আমরা আইডেন্টিফাই করে বুঝতে পারি যে আসলে কোন জায়গার সেলে ড্যামেজটা হচ্ছে বা তার ক্লিনিক্যাল কন্ডিশন। ঠিক আছে, বুঝতে পারি। তো কিছু এক্সাম্পল দিলে সহজ হবে, যেমন কার্ডিয়াক মাসেল। ঠিক আছে, কার্ডিয়াক মাসেলের সেল মেমব্রেন যদি ড্যামেজ হয়, তাহলে ব্লাডে ক্রিয়েটিন কাইনেজ বেড়ে যায় এবং ট্রোপোনিন যেই কন্ট্রাকটাইল ইউনিট থাকে, ট্রোপোনিন অনেক বেড়ে যায়। তো কার্ডিয়াক মাসেল যখন ড্যামেজ হচ্ছে, ব্লাডে আমরা দুইটা প্রোটিন বেড়ে যাচ্ছে দেখছি, একটা হচ্ছে ক্রিয়েটিন কাইনেজ আর একটা হচ্ছে ট্রোপোনিন। তো এই দুইটার মাধ্যমে আমরা ডিটেক্ট করতে পারি, ব্লাডে যদি ক্রিয়েটিন কাইনেজ বা ট্রোপোনিন থাকে তাহলে আমরা ডিটেক্ট করতে পারি যে তার কার্ডিয়াক সেলগুলোরই ড্যামেজ হয়েছে। অপরদিকে আমাদের লিভার ড্যামেজের ক্ষেত্রে, মানে লিভারের যে বাইল ডাক্ট থাকে, বাইল ডাক্টের যেই এপিথেলিয়াম থাকে, ওই এপিথেলিয়ামের যদি কোনো ড্যামেজ হয়, তাহলে আমরা ব্লাডে অ্যালকালাইন ফসফেটেস অনেক পাই। ঠিক আছে, অ্যালকালাইন ফসফেটেস অনেক পাই। তো অ্যালকালাইন ফসফেটেস যদি ব্লাডে বেড়ে যায়, তাহলে আমরা বুঝি লিভারের সমস্যা, মেনলি বাইল ডাক্ট এপিথেলিয়ামে কোনো প্রবলেম হয়েছে। তো এটা জন্ডিসের ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট। এরপরে হেপাটোসাইট, যদি লিভারের যে হেপাটোসাইটেই কোনো সমস্যা হয়, তাহলে ব্লাডে ট্রান্স অ্যামাইনেজ এনজাইমটা বেড়ে যায়। ঠিক আছে, কারণ ট্রান্স অ্যামাইনেজও একটা ইন্ট্রাসেলুলার প্রোটিন যেটা হেপাটোসাইটের মধ্যে থাকে। তো ব্লাডে ট্রান্স অ্যামাইনেজ যদি বেড়ে যায়, তাহলে আমরা বুঝি লিভারে কোনো প্রবলেম হয়েছে, লিভারের যে হেপাটোসাইট। তো দেখতে পাচ্ছি সেল মেমব্রেন ড্যামেজের একটু ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে। এবার আমরা দেখতে পাচ্ছি ফিগারে দেখা যাচ্ছে সেল মেমব্রেন ড্যামেজ। তো ফিগারে চলে আসি, তো প্রথমে দেখতে পাচ্ছি যদি সেলের মধ্যে ক্যালসিয়ামের পরিমাণ অনেক বেড়ে যায়, তাহলে এরা ফসফোলাইপেজকে অ্যাক্টিভেশন করে দেয় এবং প্রোটিয়েজকে অ্যাক্টিভেশন করে দেয়। তো প্রোটিয়েজ একদিক থেকে সাইটোস্কেলেটাল ড্যামেজ করে এবং লাইপেজ এনজাইমটা ফসফোলিপিড ডিগ্রেডেশন করে। আলটিমেটলি সেল মেমব্রেনের যে লিপিড ওইটা ব্রেকডাউন হয়ে যায় এবং সেল মেমব্রেন ড্যামেজ হয়ে যায়। অপরদিকে আমাদের যদি
অক্সিজেন সাপ্লাই কমে যায় সেলে, যার কারণে আমাদের মাইটোকন্ড্রিয়া এটিপি প্রোডাকশনটা কমায় দেয়। তো এটিপি প্রোডাকশন কমায় দিলে আমাদের সেলে যে ফসফোলিপিড সিনথেসিস ওইটা কমে যাবে। আলটিমেটলি ফসফোলিপিড লস হচ্ছে, মেমব্রেন ড্যামেজ হচ্ছে, এবং আমাদের যে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস ওটা লিপিড পার অক্সিডেশন করে দিচ্ছে। ওই লিপিড পার অক্সিডেশনের জন্য ফসফোলিপিড লস হচ্ছে, মেমব্রেন ড্যামেজ হচ্ছে। এবার আসি ডিএনএ ড্যামেজ। তো ডিএনএ ড্যামেজ কিভাবে হয়? ডিএনএ ড্যামেজ হয় কেউ যদি ডিএনএ ড্যামেজিং ড্রাগ কেউ খেয়ে থাকে, ঠিক আছে? ডিএনএ ড্যামেজিং ড্রাগ কেউ খাইলে ডিএনএ ড্যামেজ হয়। এছাড়াও রেডিয়েশনের জন্য ডিএনএ ড্যামেজ হতে পারে। তাছাড়া মিসফোল্ডেড প্রোটিন, যদি মিসফোল্ডেড প্রোটিন অ্যাকুমুলেশন হয় তাহলে ডিএনএ ড্যামেজ হতে পারে। জিনের যে মিউটেশন হলে ডিএনএ ড্যামেজ হতে পারে। অপরদিকে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিসও ডিএনএ ড্যামেজ করে দেয়, আমরা জানি। তো এই ডিএনএ ড্যামেজিং ড্রাগ, রেডিয়েশন, মিসফোল্ডেড প্রোটিন, মিউটেশন বা রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস সবগুলোর জন্য ইউজুয়ালি অ্যাপোপ্টোসিসটা অনেক ইনহ্যান্স হয়, ঠিক আছে? অ্যাপোপ্টোসিস ইনহ্যান্স হয়ে সেলের ডিএনএটা ড্যামেজ হয়ে ফ্র্যাগমেন্টেশন হয়ে যায় সেলটা ইউজুয়ালি। ধন্যবাদ।